দক্ষিণ পাড়ার মণ্ডলের নাতি এসে খবর দিয়ে গেল আমার ভাই অসুস্থ, মৃত্যুশয্যায়। এখনই আমাকে সেখানে যেতে হবে। এই ভয়াবহ বৃষ্টির মধ্যে না গিয়ে আগামীকাল সকালে গেলে হয় না? বাড়িতে ভাই আমার একা রয়েছে, তাই যেতেই হবে। তুমি বরং সন্ধ্যার পর নৌকাটি নিয়ে ওপারে আমার জন্য অপেক্ষা করো। আমি সন্ধ্যার পরপরই ফিরে আসব। কথাটি বলে 4 সন্তানের জননী রেনু বেগম একটা ছেঁড়া ছাতা মাথায় নিয়ে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অসুস্থ ভাইয়ের সেবা করার জন্য। এদিকে বৃষ্টি কিছুটা ধরে এসেছে। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে বোঝা যায়নি। একটি ভাঙা চৌকির উপরে বসে নয়ন মিয়া ভাবতে লাগলেন, আমাকে তো ওপারে যেতেই হবে। চালটা সাথে নিয়ে যাই, যদি কিছু মাছ পাই মন্দ হয় না। আজকের গল্পের র্যান্ডম শাট আউট বিজয়ীরা হলেন সুমন রয়, ঋষভ মণ্ডল, আনিকা আঞ্জুম, তানজিন, শিল্পা এবং কৌশিক ভট্টাচার্য। আপনি অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্ট করে ফেলুন। তিনি একটা হারিকেন হাতে নিয়ে তার ছোট্ট নৌকায় করে মাঝি নদীতে রওনা দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করার পরও কোনো মাছ তার জালে উঠছিল না। এভাবে কিছু সময় কেটে যায়। হঠাৎ করেই তার জালে অনেক বড় বড় মাছ ধরা পড়তে থাকে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। যা পেয়েছি তাই অনেক, এবার জাল ফেলা বন্ধ করে ওপারের দিকে যাওয়া যাক। তিনি মাছের ব্যাগটাকে নৌকার সাথে বেঁধে রেখে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে একটি বড় গাছের সাথে বেঁধে রাখলেন। তারপর হারিকেনটা হাতে নিয়ে তার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলেন। খেয়াঘাট থেকে মাত্র মিনিট 5 রাস্তা। কিছুক্ষণ হাঁটার পর সে তার শ্বশুরবাড়ি পৌঁছে গেলেন। সেখান থেকে রেনু বেগমকে নিয়ে ফিরতে ফিরতে রাত 11টা বেজে যায়। গ্রামগঞ্জের রাত 11টা মানে গভীর রাত। কিছুক্ষণ হাঁটার পর তারা দুজনে নদীর ঘাটে এসে পৌঁছায়। দূর থেকে নৌকাটাকে দেখতে পেয়ে সেদিকে এগোতে থাকে। এমন সময় তাদের হারিকেনটা নিভে যায়। নয়ন মিয়া অনুভব করতে পারলেন কে যেন তাকে নৌকার কাছে যেতে বাধা দিচ্ছে। একটা চাপা কণ্ঠে বলে উঠছে, ওদিকে যাসনি বাপ, ওরা খুব খারাপ, খুব খারাপ। এমন সময় সে পেছনে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। ভয়ে তার শরীরটা কেঁপে ওঠে। সে ভয় পেলেও রেনু বেগমকে কিছুই বুঝতে দিল না। আস্তে আস্তে তারা দুজনেই নৌকার কাছে গেল এবং দেখতে পেল নৌকার উপরে শিয়ালের মতো দেখতে অনেকগুলো কালো প্রাণী। ওই প্রাণীগুলো নৌকাতে থাকা মাছগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা দেখতে যেমনই ভয়ঙ্কর তেমনই কুচকুচে কালো। চোখগুলো আগুনের লাভার মতো জ্বলজ্বল করছিল। মাছের গন্ধ পেয়ে নিশ্চয়ই শিয়ালগুলো নৌকায় এসে উঠেছে। আমার এত কষ্টে ধরা মাছ এভাবে খেয়ে সাবার করে দিচ্ছে। এখনই এই লাঠি দিয়ে পিটিয়ে সবগুলোকে মাছ খাওয়ার মজা বুঝিয়ে দেব। এই বলে সে লাঠিটি নিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। সেই কিছুটা ভয় দেখাতেই শিয়ালের মতো দেখতে কালো প্রাণীগুলো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সেখান থেকে একটি বাচ্চা পালাতে পারল না। এমন সময় নয়ন মিয়া সেই লাঠি দিয়ে শিয়ালের বাচ্চার মতো দেখতে প্রাণীটিকে মারতে শুরু করল। কিছুক্ষণ পর সেই বাচ্চাটা মারা গেল। ঠিক তখনই খুব জোরে বাতাস শুরু হয়ে গেল। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকানো শুরু হলো। তার সাথে সে কি ভয়ঙ্কর বৃষ্টি! এ যেন ভয়ঙ্কর কোনো কালবৈশাখী ঝড়। এত জোরে বাতাস বইতে শুরু হলো যেন এই পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে ফেলবে। সে বুঝতে পারল তার দ্বারা অনেক বড় একটি ভুল হয়ে গেছে। তাই সে আর একদণ্ড দেরি না করে তাড়াতাড়ি নৌকা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে।
নৌকাটি তাড়াহুড়া করে চালিয়ে যখন সে মাঝ নদীতে এসে পৌঁছালো, তখন নদীর পাড় থেকে ভেসে আসছিল হাজার হাজার বিচিত্র প্রাণীর করুণ আর্তনাদ। আর এই ঘটনার পর থেকে নয়ন মিয়ার জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর বিপর্যয়। তারা দুজনে অনেক কষ্টে বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ল। তুমি মনে হয় শিয়ালের বাচ্চাটাকে না মারলেও পারতে। এখন যে কোন অমঙ্গল নেমে আসবে কে জানে। কথাটা তুমি ভুল বলনি, কিন্তু এত কষ্টে ধরা মাছগুলো খাচ্ছিল দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। কথা বলতে বলতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা রেনু বেগম ঘুম থেকে উঠতে পারলেও নয়ন মিয়া আর বিছানা ছেড়ে উঠতে পারল না, কারণ তার প্রচণ্ড জ্বর করেছে। এ ডাক্তার সে ডাক্তার করে মোট 7 দিন চেষ্টা করার পরও আর তাকে বাঁচানো গেল না। কিন্তু রেনু বেগম কিছুতেই বুঝতে পারল না তার স্বামী কেন মারা গেল। এদিকে অভাব অনটনের সংসারে তার মৃত্যুর পর সংসারের গুরুদায়িত্ব উঠে পড়ল তার বড় ছেলে নাহিদের উপরে। নাহিদ তার বাবার বন্ধু রহিমের সাথে মিলে আবার মাছ মারতে শুরু করলেন। এভাবে কিছুদিন মাছ ধরার পর নাহিদ আস্তে আস্তে দক্ষ হয়ে উঠল। তারা দুজনে পালা করে মাছ ধরতে শুরু করল। নাহিদ দিনের বেলায় আর রহিম মিয়া রাতের বেলায়। এভাবে দেখতে দেখতে প্রায় 4 মাস কেটে গেল। একদিন রহিম মিয়া নাহিদকে এসে বলে, আমি কিছুদিন যাবৎ অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে রাতের বেলায় আর মাছ ধরতে পারছি না। তুই কিছুদিন রাতের বেলা নৌকা চালা, আমি সুস্থ হলে আবার রাতে নৌকা চালাবো। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নেই, কয়েকটা দিনেরই তো ব্যাপার, ও আমি ঠিক সামলে নিব, তুমি চিন্তা করো না তো। কিন্তু নাহিদ যখন বাড়িতে ফিরে তার মাকে সব কথা খুলে বলল, সব শুনে তার মা বলে, তুই ছোট মানুষ, একা একা রাতের বেলায় ভয় পাবি। রাতের বেলা একা যাস নাই বাপ। তুমি একদম চিন্তা করো না তো মা, এখন আমি বড় হয়েছি, এখনো তো ভয় পেলে চলে। নাহিদ মায়ের কোনো কথা শুনল না। রাতে সে বেরিয়ে পড়ল মাছ ধরার জন্য। সেদিন রাতে ঘর থেকে বেরোনোর পর ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। নাহিদ নদীর পাড়ে পৌঁছে দেখল ঘাটে বেশ কয়েকটা নৌকা বাঁধা আছে। এছাড়া মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। নাহিদ বেশি কিছু না ভেবে নৌকাটি নিয়ে নদীতে বেরিয়ে পড়ল। কিন্তু নৌকাটি নিয়ে কিছু দূর এগোনোর পর চারিদিক থেকে শুরু হলো ভয়ঙ্কর বাতাস। আকাশের বুক চিরে শুরু হলো বজ্রপাত। এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নাহিদ অনেক চেষ্টা করেও পাড়ে পৌঁছাতে পারল না। একটা সময় সবকিছু অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে নাহিদের লাশটা নদীতে ভেসে ওঠে। নৌকাটা দুটুকরো হয়ে গেছে। নাহিদের সাথে কি হয়েছে কেউ জানে না। নৌকার অর্ধেক ভেঙে পড়ে আছে নাহিদের পাশে, বাকি অংশ উল্টে আছে মাঝ নদীতে। নাহিদের দেহটি যখন ভালোভাবে দেখা হলো, তার ঘাড় ভাঙা, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সেই রহিম মিয়া। সে এসে নাহিদের মায়ের পায়ের কাছে বসে কান্না শুরু করে দেয়। আমি বুঝতে পারিনি ওরা ওকে এমন নির্মমভাবে মেরে ফেলবে। গ্রামের সবাই অবাক হয়ে রহিম মিয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় নাহিদের মা বলে উঠল, আপনি কি জানেন ওকে কে মেরেছে? ওর বাবার মৃত্যুর 1 মাস পর আমি কিছু প্রাণীকে স্বপ্নে দেখতে পাই। সেই প্রাণীগুলো আমাকে বলে আমি যেন আর কোনো রাতে ওই নদীতে নৌকা না চালাই। আমি এটাকে স্বপ্ন ভেবে নদীতে নৌকা নিয়ে যেতাম, কিন্তু আমি যখন নদীর ঘাটে পৌঁছাতাম তখন আমার আশেপাশে অদ্ভুত সব প্রাণী দেখতে পেতাম। কখনো সেগুলো শিয়ালের মতো, কখনো ছাগলের মতো, কখনো গরুর মতো, বা কখনো হিংস্র প্রাণীর মতো। তাদের চোখগুলো জ্বলজ্বল করত। তারপর থেকে আমার সংসারে নানা সমস্যা লেগেই আছে। কিন্তু 2 দিন আগে সেই প্রাণীগুলো স্বপ্নে আমায় বলল, রাতের বেলায় এই নদীতে নৌকা চালাতে আসিস না। যদি আবার কখনো আসিস
তোর বংশ নির্বংশ করে ছেড়ে দেব। আমাকে মাফ করে দাও। সেজন্য আমি অসুস্থতার অজুহাত দেখিয়ে নাহিদকে রাতের বেলায় পাঠিয়েছিলাম, আর আমি দিনের বেলায় নৌকা চালাতাম। আর তারপরে ঘটে গেল এমন নৃশংস ঘটনা। এতক্ষণে রেনু বেগমের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে সেদিন রাতের সেই প্রাণীগুলোই তার ছেলেটাকে এমন নির্মমভাবে মেরেছে। এরপর থেকে রেনু বেগম কেমন যেন হয়ে গেল। সে তার বাকি 3 সন্তানকে বাঁচানোর জন্য ফকির, কবিরাজ আর হুজুরদের কাছে দৌড়তে লাগলেন, কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না। যার কাছেই যায় সে বলে এই ব্যাপারে সে কিচ্ছু করতে পারবে না। একদিন দূরের এক হুজুরের খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হন। হুজুরকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে হুজুর বলেন, এই খুব কঠিন কাজ, আমি এই কাজ করতে পারবো না। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার বড় ছেলেটা এই দুনিয়া থেকে চলে গেছে। আমার বাকি 3টা সন্তানকে আপনার বাঁচাতেই হবে। ঠিক আছে, এত করে যখন বলছেন, আগামী শুক্রবার নামাজের আগে আমার সাথে এসে দেখা করবেন। রেনু বেগম তার কথা মতো তার 3 সন্তানকে নিয়ে সেই হুজুরের কাছে গেলেন। হুজুর তাদের নিয়ে সেই নদীর কাছে যায়। একে একে 3 সন্তানকে নদীতে গোসল করতে বলেন। তারপর সে ঝাড়ফুঁক করে দেন। এমন সময় হুজুর একটি তাবিজ রেনু বেগমের হাতে দিয়ে বলেন, এটা আপনার ঘরের কোনায় পুঁতে রাখবেন। আমি জানি না এই তাবিজ কতদিন এই শয়তানদের হাত থেকে আপনার সন্তানদের রক্ষা করতে পারবে। রেনু বেগম তার কথা মতো সেই তাবিজটা তাদের ঘরের কোনায় পুঁতে দেয়। এভাবে আস্তে আস্তে সমস্যা কিছুটা কমে আসে। রেনু বেগম তার সন্তানদের কখনোই আর রাতের বেলায় সেই নদীর কাছে যেতে দেয় না। এভাবে কেটে যায় কিছু মাস। তাদের ছোট সন্তান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাজারে যাওয়ার জন্য একটা ছোট সাঁকো রয়েছে। যখন সে সাঁকোর মাঝে যায় তখন তার সামনে কিছু কালো প্রাণীদের দেখতে পারে, যাদের চোখগুলো লাভার মতো জ্বলজ্বল করছে। এই প্রাণীগুলোকে দেখে ভয় পেয়ে সে তাড়াতাড়ি পেছনে ঘুরে বাড়ি ফেরার জন্য, কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীগুলো তাকে ঘিরে ফেলেছে। এমন সময় দূরে মানুষের পায়ের শব্দ পাওয়া যায়। এক নিমিষে সেই প্রাণীগুলো হাওয়া হয়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে তার মাকে সবকিছু খুলে বলল। রেনু বেগম সাথে সাথে যেখানে তাবিজগুলো পুঁতে রেখেছিল সেই জায়গাটা খুঁড়তে লাগলেন, কিন্তু মাটি খুঁড়ে সেখানে তাবিজ পাওয়া গেল না। সেখানে কিছু পোড়া কাগজ পাওয়া গেল। পরদিন রেনু বেগম সেই গ্রামে উপস্থিত হল। কয়েকজনের সাথে কথা বলে সে জানতে পারল সে হুজুর আর এই গ্রামে নেই। তিনি এই গ্রাম ছেড়ে কোথায় গেছে কেউ জানে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে তাদের ছোট ছেলে পেটের মধ্যে ব্যথা অনুভব করতে থাকে। কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়। পরদিন সকালে তার ক্ষতবিক্ষত লাশটা ধান খেতে পাওয়া যায়। দূরের এক গ্রামে তাদের মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো সন্তান হতো না। অনেক বছর পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু সে সম্পূর্ণই পাগল। দেখতে দেখতে ছেলেটির বয়স প্রায় 25। সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। সে খাবার ছাড়া এই পৃথিবীর আর কিছুই বোঝে না। সে যত বাসি পচা খাবারই হোক না কেন, এক নিমিষে খেয়ে সব শেষ করে ফেলে।